মাইসেলফ অরুণ সরকার। পাতা এমন পরিস্থিতিতেও মনে মনে ভেঙচি কাটে নাক উজলো। মাইতেল অরুণ তলকাল। অরুণ বলেই পাশে বসা শুক্লার দিকে যায়। শুক্লার হাত নাকের ব্যান্ডেজে ওঠে। খানিকটা ভীতি হয়ে ছেলের দিকে তাকিয়ে বোঝায় এই সে। শামীম অরুণের দিকে চায় শানিত দৃষ্টিতে। হালকা পাতলা চেনে ওকে, কিন্তু ওসবে সে ভয় পায় নাকি। অরুণ শামীমের নজরের তোয়াক্কা করে না, ঘাড় ঘুরিয়ে সামনে যায়। সামনে বসা হারুন মুন্সির দিকে খানিক চেয়ে মজুমদারের দিকে চায় তীক্ষ্ণ দৃষ্টিতে। মজুমদার ভারী ক্ষুব্ধ হয়। মুরব্বীরা সব বসে সালাম কালাম নেই, অভদ্র। সে ঝুঁকে পাশে থুতু ফেলে বলে, ও তুমি সেই পোলা? যদিও পোলা লাগতেছে না, বেশ হাট্টা গাট্টা তাগড়া জোয়ান। মায়াটার থাইকা বয়সেও বেশি। তাতে কি পোলা হোক বা বুড়া, আজকালকার মায়াদের টাকা হইলেই হইব। তা বাবা, তুমি কেন এদের? তাকে থামিয়ে অরুণ চশমা খুলে বুক পকেটে ঝুলিয়ে বলে, সোনা রূপা হিরেক সব ধাতু নিয়েই কাজ করি আমি, তাই কোনটা আসল নকল দেখলেই বুঝতে পারি। আপনাকে দেখেও আপনার কথা শুনেই বুঝতে পেরেছি আপনি কোন ধাতুর তৈরি। ভেজাল মেশানো নেই, বরং পুরোটাই ভেজাল মাল। এখানে আসার আগে যদিও কিছু লোকের কুণ্ডলি জানতাম গাড়িতে বসেই, আমার বন্ধু বলল ওর পরিচয় না থাক, আপনারা ভয়নে পেয়ে যান। হারুন মুন্সি উঠে আসে চেয়ার থেকে। অরুণের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে শাসিয়ে বলে, তোমারে না সাবধান করলাম এসব থেকে দূরে থাকবে। শুক্লাকে মেরেছ, কিছু বলিনি, মানে এই না যে তোমারে ডরাই। ভালো সমস্যায় পড়বা। আমি তো বলেছি দেখি আপনারা আমার কি করতে পারেন, আপনাদের হাত কত দূর। আর যেখানে ঘটনার মুখ্য চরিত্রে আমি, সেখানে আমাকে ছাড়া আপনারা কিভাবে দরবার রাখেন? ব্যাপারটা কেমন হয়ে গেল না? হারুন মুন্সির মুখে কথা নেই। মজুমদার দাড়িতে হাত বুলাতে থাকে। লোকটা তাকে সবার সম্মুখে অপমান করল। সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাতার ঠোঁটের করে অল্প হাসির ঝিলিক দেখা দেয়। সে তখন দূর থেকে সবার কথা মনোযোগ সহকারে শুনছিল। সবাই তাদের বিপক্ষে, সে তবুও চুপ ছিল। কিন্তু যখন ভাইকে শুক্লার ছেলে শামীম মারল, শুক্লা বাবাকে যাতা বলে অপমান করল, সে বুঝে যায় সব পরিস্থিতি খুবই জটিল। এখান থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা হিসেবে অরুণ সরকারের নাম মাথায় আসে। লোকটি তো বলে গিয়েছিল কেউ টু কথা বলেও যেন তাকে জানায়। অথচ পুরো গ্রাম জুড়ে এই বিষয়ে চর্চা হচ্ছিল। দরবার ডাকা হলো। সে দেরি করে না, অরুণ সরকারের নাম্বারে ডায়াল করে দেয়। তবে সে সংখ্যায় ছিল নাক উঁচু লোকটি আসবে কিনা। রাতুল লোকমানকে ছেড়ে অরুণের পাশে দাঁড়িয়ে বলে, বড় ভাই, আমি রাতুল ভুইয়া। আপনি ব্যবসায়ী মানুষ, শুনেছি ব্যস্ত থাকেন। তবে এত ব্যস্ততার ভিড়ে পাতাকে নিয়ে রাস্তায় পার্কে হাট ধরে জড়াজড়ি করে ঘোরাঘুরি করেন, মাঝে মাঝে আড়ালে আড্ডালে হোটেলেও যান। এসব তো কখনোই জানতামই না, এই দরবারে জানতে পারলাম। অরুণ ভ্রুযুগল কুঁচকে যায় তার দিকে। কি বলল? সে রাতুলকে চিনতে পেরেছে। ভার্সিটিতে পরিচয় তাদের, একসাথে অনেক কাজও করেছে। যদিও জুনিয়র, তার রাতুলের ইশারা বুঝতে কষ্ট হয় না, তার চোয়াল শক্ত হয়। সে এক নজর পাতার দিকে যায়। বড় কালো ওনায় মুখশ্রী ঢেকে আছে। তারপর গলা উঁচিয়ে বলে, হোয়াট আ ইন্টারেস্টিং স্টোরি। রাইটার কে? শুয়ার না কি যেন নাম? শুক্লা। গুড। আপনাদের এলাকার গুপ্তচরগুলো দেখছি খুবই কাজের, না হয় সিনগুলো সুন্দরভাবে বর্ণনা করেছে। আর আপনারাও সালিশ লিখেছেন। আপনারা এলাকার খুবই দায়িত্ববান লোক দেখছি। অন্যায় একদম সহ্য করতে পারেন না। বিকেলে ঘটনা ঘটলো আর সন্ধ্যার পরেই বৈঠক। ইমপ্রেসিভ। অথচ একজন রেপিস্ট এলাকায় গলা উঁচিয়ে চলে, তাদের ব্যবস্থা কেন করেননি? থামে অরুণ। সবাই তার দিকে উৎসুক হয়ে যেয়ে শুক্লার মুখ বিবর্ণ হয়ে যায়। মুরব্বীরা নজর এদিক ওদিক করে মুখ লুকানোর চেষ্টায়। মজুমদার কিছু বলবে এর পূর্বে অরুণ দ্বিগুণ জোর গলায় শুক্লার দিকে আঙুল তুলে বলে, এই জানোয়ার 4 বছর আগে একটা 6-এ পড়ুয়া বাচ্চা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। যোদ্ধা বাচ্চা মেয়েটা নিজেকে বাঁচিয়ে নেয়। মেয়ের বাবা মা থানায় কেস ফাইল করতে চাইলে আপনারা সাহায্য না করে ভুজুং বাজুং বুঝিয়ে গোল বৈঠক বসিয়ে মেয়েটার বিয়ের ব্যবস্থা করে মামলা ডিসমিস করে দেন। কি অভিনব বুদ্ধি আপনাদের, প্রশংসার যোগ্য। এই মানুষরূপী পশুর নামে তো আরো অনেক মেয়ে ঘটিত ব্যাপার আছে। ওর ছেলের মাদক ব্যবসায়ীর সাথে লিঙ্ক আছে। শুধু সে না, এখানে উপস্থিত আরো অনেকেরই। কই সেসব বিষয়ে আপনাদের গুপ্তচর খবর পায় না? এলাকা সালিশ বসে না নাকি? পকেট ভর্তি করিয়ে দিলেই খালাস। শুক্লার ছেলে সহ বেশ কয়েকজন তেড়ে আসতে নেয় অরুণের দিকে। আতিকুর, রাতুল, লোকমান পাশে দাঁড়ায় তার। পাতা ভয় পেয়ে যায়। অরুণ ওদের দিকে আঙুল তুলে হুঙ্কার দিয়ে বলে, খবরদার, এক পাই গুলে দাঁড়িয়ে থাকার জোর রাখবো না। চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাক।
অরুণের সাথে আসা লোকটি শার্টের নিচে কোমর থেকে কিছু বের করে। ব্যাস, সবাই পিছু হটে। অরুণ হালকা হেসে হারুনের দিকে তাকিয়ে বলে, পাতিগুন্ডা নয়, আর মেন মেজর আমার বন্ধু সেই সব ইনফরমেশন দিল। আরও অনেক ইনফরমেশন দিয়েছে, কোনটা রেখেছে কোনটা বলবো বলুন তো। সে যাই হোক, আসল কথায় আসি। অরুণ পাতার দিকে এগিয়ে যায়, কিছু বলবে তখনই বেশ কিছু বাইক, পুলিশের গাড়ি, দুটো গাড়ি এসে থামে রাস্তার পাশে। সেই শব্দে সবাই উৎসুক হয়ে যায়। শুক্লা সহ বেশ কয়েকজনের কপালের ঘাম ঝরে পড়ে। পুলিশ ফোর্স নিয়ে আসলো এই লোক। পাতা অরুণের দিকে চায় বড় বড় চোখে। এই লোক আর কি কি দেখাবে। সে ঢোক গেলে অরুণ পাতার ভয়ার্ত মুখশ্রী দেখে মৃদু হেসে ভ্রু নাচিয়ে ইশারা করে ওদিকে তাকাতে। পাতা চায় সেদিকেই। গাড়ি থেকে বেরিয়ে আসে বন্দুক হাতে কালো পোশাকধারী গোটা কয়েক গার্ডস, কিছু পুলিশ সহ আরও কিছু লোক। একজন গার্ড মাঝখানে অবস্থানরত গাড়ির দরজা খুলে দিলে গাড়ি থেকে বের হয় বয়স্ক লোকটি। পরনে পাঞ্জাবির উপর মুজিব কোট। আস্তে ধীরে এগিয়ে এসে বৈঠকে উপস্থিত অরুণের সামনে দাঁড়ায়। অরুণের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, অনেকদিন পরে দেখা আরু, ভুলেই গেছো। অরুণ হ্যান্ডশেক করে না, দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে। তুমি ব্যস্ত মেয়র, তোমার প্রত্যেকটা সময় মূল্যবান, তাই অপচয় করি কি লাভ? ভালো আছো? মেয়র স্বাধীন চৌধুরী হেসে অরুণের পিঠ চাপড়িয়ে বলে, তোর সাথে কথাই পারা যাবে না। ভালো আছি। তোর কি খবর আমার ছোট্ট নাতির? আলহামদুলিল্লাহ, তোমার ব্যস্ত সময়ের মধ্যে আমার কথা শুনে এখানে এসেছো। কি বলেছে ধন্যবাদ দেব? আরে রাখ তোর ধন্যবাদ, আগে মামলাটা সেট করি। কি অবস্থা এখানে? সবাই অবাক হয়ে দেখছে মেয়রকে। তাদের এলাকায় মেয়র। সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। শমশের মজুমদার গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পানি পান করে। আস্তার কি হবে? সে কটমট চোখে হারুনের দিকে যায়। সব দোষ এই মুন্সির। তার পকেটে মালবানি ঢুকিয়ে বলে সেই রকম বেজ্জতি করবেন। আরে এখন তার নিজের মান ইজ্জত নিয়ে টানাটানি। সে চেয়ার ছেড়ে উঠে আসে। হারুন মুন্সিও বাদ যায় না। অরুণ তাদের উঠে আসতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুক্লা ও তার ছেলেকে কি করবে ভেবে পায় না। বসে থাকা সকল মানুষ দাঁড়িয়েছে অনেক আগেই। কত বড় মানুষ এসেছে। মজুমদার হারুন সহ অনেকে এসে সালাম জানায় মেয়রকে, হাত মেলায়। স্বাধীন চৌধুরী হেসে সকলের সাথে কুশল বিনিময় করে। অরুণ পাশেই দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে হারুন মুন্সির সাথে চোখাচোখি হয়। হারুন মুন্সি কাচুমাচু মুখে নজর ফিরিয়ে নেয়। মজুমদার মেয়রকে অনুরোধ করে, আমাদের কত সৌভাগ্য আপনি এসেছেন আমাদের দুয়ারে। আসুন, বসুন স্যার। না, বসার সময় নেই আরু, একটু জলদি ফিরতে হবে। কিছু মনে করিস না। অরুণ হেসে বলল, না মামা, এদের জন্য আমি একাই যথেষ্ট। আর সেফটি স্বরূপ রাসেল আছে না? পাতা ঠোঁট উল্টায়, পুরো পটন সমেত এসে বলছে আমি একাই যথেষ্ট। অরুণ বাকি সবার দিকে তাকিয়ে বলে, তোমাকে এখানে আনার উদ্দেশ্য ভিন্ন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক না। তোমার আন্ডারের এলাকায় রেপিস্ট গলা উঁচিয়ে ঘুরে বেড়ায়, আড়ালে মাদক চক্র চালিয়ে যাচ্ছে। এলাকার ছেলেমেয়ে তো নেশায় মেতে উড়েছে অজান্তি। বিভিন্ন গ্যাং তৈরি হচ্ছে, আরো কত শত। রাসেল খবর দিল আমায়। এখন তুমি কি বলতে চাও? স্বাধীন চৌধুরী অরুণের দিকে শান্ত চোখে যায়। আমি ব্যাপারটা খতিয়ে দেখব, প্রমিস করছি। এখন এই ব্যাপারটা দেখি। স্যার বসুন আপনি। আমি জানতাম না এ আপনার ভাগ্নে। সবাই বলল মেয়েটার সাথে ওনাকে বেশ কয়েকবার দেখা গেছে, তারপর বিকেলের মারামারি। তাই মজুমদার চট করে বলে, আমার ভাগ্নে বলে কোনো কথা না, না এটাই আসল। আমি সব শুনলাম তার কাছ থেকে। আপনাদের মানসিকতা দেখে আমি অবাক। সে যাই হোক, আরু এখন কি করতে বলছো? স্বাধীন চৌধুরী তাকে থামিয়ে বলে। অরুণ সরকার পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসে। পাতার দিকে তাকিয়ে বলে, আগে তো ভিকটিমের কাছ থেকে শুনি, তার মতামত জানতে হবে না? মিস পাতাবাহার, আপনি বলুন আসল ঘটনা কি? আমি শুরু থেকে জানতে চাই। পাতা অবাক হয় খানিকটা। এত মানুষের ভিড়ে সে কথা বলবে? লুবমান এসে বোনের কাঁধে হাত রেখে বলে, আমি বলছি আসল ঘটনা। এত মানুষের ভিড়ে পাতা বলতে পারবে না আমি জানি। ওই কুত্তার বাচ্চাকে দেখছেন? আমার বোনকে হ্যারাস করতো। রাস্তাঘাটে দেখা হলে মামুনি মামুনি বলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। কিছুদিন আগে বৃষ্টির দিন ভরা রাস্তায় নোংরা প্রস্তাব দেয়। পাতা তাকে থাপ্পড় মেরে জবাব দিয়ে দেয়। এতেই জানোয়ারটা খেপে গেছে।
এরপর থেকে হুমকি ধুমকি দেওয়া শুরু। আজ সকালেও স্কুলে যাওয়ার সময় হুমকি দিয়েছে, মুখ দেখানোর জোর রাখবে না। তারপর এই ঘটনা তো আপনি জানেনই। এলাকার এলাকার আরও কয়েকটা কুত্তার সহায়তায় হাবিজাবি করে কত বড় বদনাম বের করলো। অরুণের চোয়াল শক্ত হয়। বড় পা ফেলে শুক্লা মণ্ডলের কলার টেনে সামনে আনে। শুক্লার ছেলে বাধা দিলে তাকে এক থাপ্পড়ে শান্ত করিয়ে দেয়। শুক্লাকে পাতার সামনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে পাতার উদ্দেশ্যে বলে, মিস পাতাবাহার, মেয়েরা নরম মনেরই মানানসই, তবে সব ক্ষেত্রে নয়। আপনি বিকেলে ওদের নোংরা কথা জবাব পায়ের জুতো খুলে বুঝিয়ে দিলেন না। ট্রাস্ট মি, আমি অবাক হয়েছি, সাথে অনেক খুশিও। এখন পুনরায় পায়ের জুতা খুলে ওদের বুঝিয়ে দিন মেয়েদের সম্মান তাদের অহংকার, আর সেই অহংকারে হাত দেওয়ার পরিণতি কি। জুতা খুলুন। খুলছেন না কেন? শেষের হুঙ্কারে পাতা কেঁপে ওঠে, তার হাত পা কাঁপছে। তার পক্ষে এখন টু শব্দটি করার শক্তি নেই, অথচ লোকটা জানোয়ার পেটাতে পৌঁছে। শুক্লা দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে পড়ে থাকে। তার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাতাকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অরুণ দণ্ডায়মান পুলিশের হাত থেকে লাঠি নিয়ে পাতার হাতে দিয়ে বলে, নিজের জুতা কেন নোংরা করবেন? এটা নিন, নিন বলছি। দয়া হচ্ছে নাকি? পাতা লাঠি ধরে রাখতে পারে না, পড়ে যায়। নিচেও টলতে থাকে, শক্তি হারিয়ে ফেলেছে যেন। পড়ে যেতে নিলে আতিকুর ইসলাম ধরে তাকে। পাতা বাবার বুকে চুপটি মেরে থাকে, দৃষ্টি অরুণের দিকে স্থির। লোকটা বেশ রেগে, মুখশ্রী লাল হয়ে আছে, ভয়ঙ্কর লাগছে দেখতে। লোকমান তুলে নেয় লাঠিটা। আতিকুর ইসলাম মানা করে ছেলেকে। লতা কোথা থেকে তেড়ে এসে লোকমানের থেকে লাঠি কেড়ে নিয়ে শুক্লাকে এলোপাথারি মারতে থাকে। শুক্লা ব্যথায় আর্তনাদ করতে থাকে। লোকমান রাতুলের মুখের হাসি ফুটে ওঠে। অরুণ সরকার আরেকটা লাঠি নিয়ে সাথে যোগ দিল। শুক্লার ছেলে করুণ চোখে চেয়ে, কিন্তু এগোনোর সাহস পায় না। হারুন মুন্সি সুযোগ বুঝে কেটে পড়ে ফাঁক ফোকর দিয়ে। অনেকেই সেটা দেখে হাসে। মজুমদার ফ্যাকাশে মুখে মেয়রের সাথে দাঁড়িয়ে দেখছে। সে মোটেও শুক্লার চিন্তায় না, বরং আগে তার কি হবে সে চিন্তায়। শরীফ আজম সহ এলাকার আরও দাপট দেখানো লোকজন চুপটি করে দাঁড়িয়ে আছে। তাদের মুখেরও রং পাল্টে গেছে, তবে সাধারণ লোকজন বেশ খুশি মনেই সবটা এনজয় করছে। ফ্রিতে এন্টারটেনমেন্ট কেই বা মিস করতে চায়। লাবণী আক্তার এসে লতাকে আটকায়, মরিটরে না যায় আবার। স্বাধীন চৌধুরী রাসেলকে ইশারা করে অরুণকে থামাতে। রাসেল অরুণের হাত থেকে লাঠি কেড়ে নেয়। শুক্লামণ্ডল রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। শামীম এসে তাকে ধরে অরুণের উদ্দেশ্যে বলে, পরবুনিশ, কাজটা ভালো করলেন না মোটেও। আর মজুমদার সাহেব আপনিও। মজুমদার কলার ঠিক করে। অরুণ তেড়ে আসতে নিলে রাসেল আটকায়। শামীমের উদ্দেশ্যে বলে, হসপিটালে নিয়ে যাও, পরে কথা হবে। শরীফ আজম সহ কিছু লোক এসে ধরাধরি করে তাকে নিয়ে যায়। রাসেল অরুণের কাঁধে হাত রাখল। অরুণ ঘেমে নিয়ে একাকার, শার্ট গায়ে লেপটে, চশমাটা ভেঙে পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে। কুল ম্যান। অরুণ নিজেকে শান্ত করে। স্বাধীন চৌধুরী তার দিকে টিস্যু বাড়িয়ে হেসে বলে, একদম বদলাসনি, শুধু ছেলের সামনে ভদ্রলোক সেজে থাকার নাটক। অরুণ হেসে টিস্যু নিয়ে মুখ মুছে। ছেলেটা ঘুমিয়ে পড়েছে কি নাকি তার অপেক্ষায়। মেয়র স্বাধীন আতিকুর ইসলামের সামনে যায়। হাসপাতালে নিয়ে যাচ্ছে। শান্তি এখনো শেষ হয়নি, ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আপনি চিন্তা করবেন না। পাতা বাবার বুক থেকে মাথা তুলে সোজা হয়। আতিকুর হেসে বলে, ধন্যবাদ আপনাদের। আপনারা না থাকলে কি যে হতো। দোষ না করেও মেয়েটা কাঠগড়ায় দাঁড়ালো, অন্যের কটূক্তি সহ্য করলো, ভবিষ্যতেও করতে হবে। কারণ ঘটনা এখানেই শেষ নয়। এই যে এলাকাবাসী দেখছেন, এরা স্বচক্ষে দেখলো অপরাধী কে, তবুও পিঠ পিছে সমালোচনা করে বেড়াবে। মেয়েটা খারাপ, ভালো না, বাজে কাজ করে বেড়ায়, এটাই মানুষের স্বভাব। এখন এদের মুখ তো বন্ধ করতে পারবো না, তবে আমি ওই শুক্লা মণ্ডলের শাস্তি চাই, কঠোর শাস্তি। মেয়র তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। কথাগুলো মিথ্যে নয়, দুঃখজনক বাস্তবতা। এখন মানুষের ধারণা তো বদলাতে পারবে না। অরুণ কথাগুলো মনোযোগ সহকারে কর্ণপাত করে। কথাগুলো চরম বাস্তব। সমাজে একজন বিয়ের বয়সী কন্যার নামে কোনো কিছু রটে গেলে সেটা খুবই বাজেভাবে এফেক্ট করে তার জীবনে। সে অল্প সময়ে অনেক কিছুই ভেবে নেয়, নিজেকে পড়ে নেয়, মনকে প্রশ্ন করে, সাথে সাথে উত্তরও পেয়ে যায়। অরুণ দীর্ঘশ্বাস ছেড়ে ছেলের আদুরে মুখখানি স্মরণ করে আতিকুর ইসলামের সামনে দাঁড়িয়ে সিনা টান টান করে কথা পারে। আঙ্কেল, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন।
আন্টি, মিস পাতাবাহার, রাতুল, সবাই। আমার আর মিস পাতাবাহারে জড়িয়ে যে কথাগুলো উঠেছে সব মন করা কাল্পনিক কাহিনী। মিস পাতাবাহার আমার বাচ্চার টিচার, দ্যাটস ইট। আঙ্কেল, আপনার কথাগুলো 100% সত্য। আমাদের সমাজে নিন্দুকের অভাব নেই, তাই এসব কল্পকাহিনীকে আরও মশলা মাখিয়ে রোস্ট করবে। এতে পাতাবাহারের লাইফে বাজে এফেক্ট পড়বে। আমি ব্যবসায়ী মানুষ, আমার নামেও বলবে অনেক কথা, কিন্তু আমার বেলা বলাতেই শেষ। আমার কিচ্ছুটিও করতে পারবে না, কারণ আমার নাম যশ, টাকা, পাওয়ার। সব থেকে বড় কথা, আমি ছেলে মানুষ। এটা দুর্ভাগ্যবশত হলো সত্য কথা। কিন্তু মিস পাতাবাহার। পিনপিন নীরবতা। পাতা স্থির দৃষ্টিতে অরুণের দিকে তাকিয়ে, তার বুকটা ধক ধক করছে। অরুণের কথাগুলো কানে বাজছে। অরুণের দৃষ্টি আতিকুর ইসলামের দিকে স্থির। সে পুনরায় বলতে শুরু করে, দেখুন, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমি ভেবেচিন্তে আপনার কাছে বিয়ের প্রস্তাব রাখছি। আমি মিস পাতাবাহারকে মিসেস পাতাবাহার বানাতে চাই। আপনি বলবেন এমনটা হলে লোকে কথা বলার সুযোগ পেয়ে যাবে। হ্যাঁ, পাবে, কিন্তু লোকে এমনটা না হলেও কথা বলা বাদ দেবে না। তবে হ্যাঁ, অরুণ সরকারের স্ত্রীর ব্যাপারে কথা বলতে লোকে 100 বার ভাববে। পাতার চক্ষুদয় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই লোকের মাথা টাথা গেছে নাকি? আতিকুর ইসলাম সহ বাকি সকলেরও সেম অবস্থা। মেয়র সাহেব অবাক হন, তবে পরিস্থিতি বিবেচনা করে অরুণের গার্ডিয়ান হিসেবে আতিকুর ইসলামের হাত ধরে এক প্রকার অনুরোধের সুরেই বলে, দেখুন ভাই, আমার ছেলে লাখে একটা। আপনারা চেনেন নিশ্চয়। আমার বোনটা ওকে ছোট রেখে গত হয়েছে। ওর বাপটাও বেঁচে নেই। আমি অভিভাবক হয়ে আপনার মেয়ের হাত চাইছি। শুধু আদর যত্ন করে রাখবেন, দেখবেন ভালোবাসার কাঙালও ভালোবাসতে জানে খুব করে ভাই। আতিকুর ইসলাম বিপাকে পড়ে যান। কি বলবেন? একজন সম্মানীয় মেয়র হাত ধরে অনুরোধ করছে। এক ছেলের বাবার সাথে কি করে অবিবাহিত মেয়ের বিয়ে দেবেন? তার সাথে বয়সের পার্থক্য তো অনেক, প্রায় এক যুগের মতো। সে পাতার দিকে চায়। পাতা বেশ অস্বস্তিতে পড়ে এবার। বাবা কি রাজি হবে? সে বোনের দিকে যায়। লতা বোনের চাহনি দেখে আর চুপ থাকে না, এগিয়ে এসে বলে, আঙ্কেল, আমার কথায় কিছু মনে করবে না। অরুণ ভাইয়াকে আমি চিনি। তিনি নিঃসন্দেহ একজন ভালো মানুষ, একজন সুপাত্র। আমার বোনটা নরম মনের। বাবা রাজি হলে তার উপর কথা বলবে না, তবে আমি রাজি না। সরি, বাট অরুণ ভাইয়া একজন ডিভোর্সির সাথে একটা ছেলের বাবা। তাছাড়া বোনের থেকে বয়সও অনেকটা বড়। আমার বোনটা ছোট থেকে অনেক সহ্য করেছে। ছোট জীবনে শুধু মানিয়েই গেছে। আমি চাই না ভবিষ্যতেও এমন হোক। আপনারা আজ অনেক করেছেন আমাদের জন্য, তার জন্য আন্তরিক ধন্যবাদ। স্বাধীন চৌধুরী ভাগ্নের পানে চায়। গম্ভীর মুখশ্রীতে আতিকুর ইসলামের পানে চেয়ে সেও চায়। আতিকুর ইসলামের হাত এখনও তার মুঠোয়। অরুণ পকেটে হাত গুজে গম্ভীর মুখে এক নজর পাতার দিকে যায়, যে মাথা নিচু করে দাঁড়িয়ে। সে কাঁধ উঁচিয়ে বলে, আমি প্রস্তাব রেখেছি, এখন বাকিটা আপনাদের ব্যাপার। মামা, চলো। স্বাধীন চৌধুরী মাথা নাড়ে। মজুমদার সহ বাকি গ্রামবাসীর মধ্যে বিরাট কৌতূহল। জনসাধারণের মাঝে তো গুসুর ফুসুর চলছে। এত ভালো প্রস্তাব কেন নাকচ করল? হ্যান ত্যান। রাসেল এখনও শকে আছে। ডিভোর্সের পর যে বন্ধু পুনরায় বিয়ের কথা উঠলে চেতে উঠত, আজ হঠাৎ কি হলো? এই হাঁটুর বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিল, আবার রিজেক্ট হলো। তার বন্ধুর জন্য বেজায় কষ্ট হচ্ছে। লাবণী আক্তার এগিয়ে এসে স্বামীর কাছে নিচু গলায় ফিসফিসিয়ে বলে, ভেবে দেখুন একবার, প্রস্তাবটা মন্দ নয়। এমনিতেই এই ঘটনার পরে মনে হয় না পাতার জন্য ভালো প্রস্তাব আসবে। খুবই ধীর গলায় বলেছে লাবণী আক্তার, যেন শুধু আতিকুর ইসলামের কানেই যায়। তবে আতিকুর ইসলামের পাশে নিচু হয়ে দাঁড়িয়ে থাকা পাতা সোজা হয়। কথাটা তার কানেও পৌঁছেছে। তার বুকটা যেন চৌচির হয়ে গেছে। সে আতিকুর রহমানের উত্তরের আশায়। আতিকুর ইসলাম গম্ভীর মুখে স্ত্রীর কথায় জবাব দিল, ওর লাইফ, ওর ডিসিশন। আমি দায়িত্ব পালনে কখনো পিছপা হব না। পাতা শ্রবণ এন্ড্রিয়ে দ্বিতীয় কথাটা ঘুরপাক খায়। তার চোখ ভরে ওঠে। সে পলক ঝাঁপিয়ে লুকানোর চেষ্টায়। একটু আগেও বাবার আচরণে বুক ফুলে উঠলেও এখন ভারী হয়ে উঠেছে। পেছন ফিরে লোকের ভিড়ে অরুণ সরকারকে খোঁজে। সবাই রাস্তার দিকে অগ্রসর হচ্ছে। লম্বা চড়া অরুণ সরকারকে সকলেই ভিড়ে খুঁজে পেতে কষ্ট হয় না। সে আশেপাশে যায়। সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ চলেও গেছে। মজুমদার সহ কিছু মুরব্বী এখনো দাঁড়িয়ে। সেও বৈঠক থেকে বেরিয়ে গলা পরিষ্কার করে ডাক দেয়, মিস্টার অরুণ সরকার। তার ডাকে অনেকেই তার দিকে তাকিয়ে।
আতিকুর ইসলাম, লাবণী, লতা, রাতুল, লুবমান পাতার পাশে এগিয়ে আসে চিন্তিত মুখে। তবে কাঙ্ক্ষিত ব্যক্তির কর্ণগহ্বরে পৌঁছায়নি সেই ডাক। সে তো মামা ও বন্ধুর সাথে পা মিলিয়ে রাস্তায় উঠে কথা বলছে টুকিটাকি বিষয়ে। পাতা তার ব্যাক সাইড দেখতে পায় শুধু। সে আবারও গলা উঁচিয়ে ডাক দেয়, মিস্টার অরুণ সরকারি, নাকুচু ম্যানারলেস লোক। রাতুল স্বাধীন চৌধুরীকে এলাকার লোকের বিভিন্ন কার্যক্রমের কথা বলছিল সংক্ষেপে। অরুণ নীরব শ্রোতা, তবে হঠাৎ কিছু শ্রুতিমধুর কণ্ঠে ভর্সনা কানে বাজায়, ভ্রুযুগল কুঁচকে পিছে মোড়ে। পাতাকে দেখে রাসেল ও মামার উদ্দেশ্যে বলে, আমি আসছি, তোমরা কথা বলো। বলে এগিয়ে আসে। পাতার সন্নিকটে দাঁড়িয়ে দুহাত বুকে গুজে প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করে। পাতা নাক টানে, এক বুক সাহস নিয়ে অরুণের চোখে চোখ রাখে ঘাড় উঁচিয়ে, আর বিনা দ্বিধায় বিনা সংকোচে প্রশ্ন করে, আপনি প্রস্তাবটা ভেবে চিন্তে দিয়েছেন? মন থেকে বলবেন। অরুণ পাতার চোখে যায়, আঁখি জোড়া টলমল করছে। সে জলে ভাসমান কালো কর্নিয়া যেন কিছু খোঁজার প্রচেষ্টায়। জি। পাতা বৃদ্ধাঙ্গুল দ্বারা আঁখি জোড়ার নোনা জল মোছে, পুনরায় নাক টানে, ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট সুরে আওড়ায়, আমি আপনার প্রস্তাব মেনে নিচ্ছি। লাবণী আক্তারের মুখশ্রী উজ্জ্বল হয়ে ওঠে। আতিকুর ইসলাম শান্ত চোখে পাতার দিকে যায়। লতা এগিয়ে এসে পাতার বাহু ধরে বলে, পাগল হয়ে গেছিস? পাতা মাথা নাড়ে, না হয়নি সে পাগল। সে তো শুধু দায়িত্ব হতে নিস্তার পেতে চায়, চায় না কারো দায়িত্ব হয়ে থাকতে। অরুণ শান্ত চোখে পাতার দিকে চেয়ে। পাতা অরুণের চোখ থেকে চোখ সরায় না। অরুণ দৃষ্টি স্থির রেখে বলে, আপনি ভেবেচিন্তে বলছেন তো? পরে পস্তাবেন না? না, আমি পাতা সজ্ঞানে ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাচ্ছি। অরুণের অধর কোণে ক্ষীণ হাসির ঝিলিক দেখা যায়। সে পাতার দিকে তাকিয়ে গলা উঁচিয়ে স্বাধীন চৌধুরীর উদ্দেশ্যে বলে, মামা, কাজেই মৌলবি যেটা পাও হাজির করো। এক্ষুনি, মানে এক্ষুনি, এই মুহূর্তে বিয়ে হবে। আপনার কোনো সমস্যা? শেষের কথাটা পাতাকে জিজ্ঞেস করে। পাতা না করে সমস্যা নেই, বরং সে যত তাড়াতাড়ি দায়িত্ব নামক সম্পর্ক থেকে মুক্তি পাবে তত তাড়াতাড়ি স্বস্তিদায়ক শ্বাস টানতে পারবে। কারো দায়িত্ব নামক বোঝা নামিয়ে নিজ ঠিকানায় চলে যাবে। অরুণ দেরি করতে চায় না, বলা তো যায় না কখন না করে দেয়। আর একবার যেহেতু রাজি হয়েছে, আর কোনো কথাই শুনবে না। আতিকুর ইসলাম, লতা, রাতুল, লুবমান সহ এলাকাবাসী সব নীরব দর্শক। স্বাধীন চৌধুরী হেসে এগিয়ে আসেন, সাথে রাসেল এসেই বন্ধুর কাঁধ জড়িয়ে কানে কানে কিছু বলে। অরুণ তাকে ইশারায় শান্ত করে। স্বাধীন চৌধুরী মজুমদারের কাছে যায় মৌলবি বা কাজীর খোঁজে। শমশের মজুমদার এলাকার ইমাম সাহেবকে ডাকে, সাথে অনুরোধ করে, স্যার, বিয়েটা আমার বাড়িতে গিয়ে পড়াবেন স্যার, প্লিজ। আমি নিজেকে ধন্য মনে করব, আর ওদের থেকে ক্ষমাও চাইছি। অরুণ না করে দেয় সরাসরি, এই বৈঠকেই পড়ানো হবে বিয়ে। মৌলবি সাহেব বৈঠকে উপস্থিত ছিলেন, তাই দেরি হয় না। অজু সেরে এসে সব কার্যক্রম শুরু করে। মেঘাচ্ছন্ন চাঁদনি রাতে পবিত্র বন্ধনে আবদ্ধ হয় পাতা ও অরুণ। উপরওয়ালাকে সাক্ষী রেখে তিন কবুল বলে একে অপরের সাথে জুড়ে যায় এক পদকে। একে অপরের অর্ধাঙ্গ হয়ে কালেমা পাঠ করে দুজনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একে অপরের ঢাল হয়ে থাকার। পাতা পুরোটা সময় নিশ্চুপ ছিল। কবুল বলার সময়ও তার কণ্ঠ কম্পিত হয়নি। সে অরুণের দিকে এক পলক চেয়ে বিনা দ্বিধায় তার জীবনে অরুণ সরকারকে স্বাগতম করেছে। অরুণ সরকারও চুপচাপ ছিল। কবুল বলার আগ মুহূর্তে তার প্রাক্তন স্ত্রী বর্ষার কথা স্মরণে আসে। এভাবে পূর্বেও একজনকে কবুল বলে নিজের সাথে জড়িয়েছিল। সে সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছে। সে চোখ বুজে ছেলের কথা স্মরণ করে। একবার বলেছিল, আব্বু, মিস পাতা আমার আম্মু হলে খুব ভালো হবে, তাই না? সে কবুল বলতে আর সময় নেয় না। পাতার প্রতি ভালোবাসা নেই হয়তোবা, কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়ার। তবে তার শুধু একটাই কামনা, তার কলিজাটাকে যেন আঁকড়ে নেয়। জ্যোৎস্না রাতে মেঘাচ্ছন্ন আকাশ, চাঁদের ম্লান আলো পুরোপুরি ছড়াতে না পারলেও ঘন ঘন অন্ধকার দূর করেছে। কালো মেঘলা আকাশ চাঁদের আলোয় মৃদু আলোকিত, দেখা নেই তারকারাজির।
ধরণীতে মৃদু এলোমেলো হাওয়া রাস্তার দুপাশে ধান খেতে শূন্যতায় ভরপুর। ধান নেই তাতে, মাটি ঘেঁষে সবুজ ঘাসের সমাহার, তাতে হাঁটুর নিচ অবধি বৃষ্টির পানি জমে। আবাদি জমির শেষ সীমান্তে বসতি গড়ে উঠেছে, সেখান থেকে আলো এসে পড়েছে জমিতে। এছাড়াও জমিতে আলো নিয়ে অনেকেই মাছ ধরতে নেমেছে। পানির ভেতরে থাকা সোনা ব্যাঙগুলো ডাকছে অনবরত। ফাঁকা পিচঢালা রাস্তার হাত ধরে হাঁটছে দুই বন্ধু, অরুণ ও রাসেল। পেছনে ড্রাইভার হেডলাইট বন্ধ করে গাড়ি চালিয়ে আসে খুবই ধীর গতিতে। রাস্তার দুধারে বিভিন্ন গাছের সারি, বিভিন্ন আগাছাও জড়িয়ে আছে। সেখানে 2-3টে জোনাকি পোকা উড়ছে। অরুণ একটা ধরে এনে হাতের মুঠোয় পড়ে, ভেতরে জল করে জ্বলছে জোনাক পোকা। হাতের আঙুলের ফাঁকা স্থান দিয়ে সেই আলো বিচ্ছুরিত হচ্ছে। অরুণ হেসে বলে, ভোর এটা দেখলে অনেক খুশি হতো। রাসেল বন্ধুর দিকে অন্ধকারে চোখ ছোট ছোট করে যায়। খুব হাসছে এই বেড়া। বাহ, বিয়ে করে দেখছি ওর মুখ থেকে হাসি সরছে না, মনে লাড্ডু ফুটছে, তাই না? অরুণ হাসি মাখা মুখ বিরক্তিকর চাহনিতে পরিণত হয়। হ্যাঁ, সরছে না, লাড্ডুও ফুটছে। তোর কোনো সমস্যা রাসেল ভাইপার? রাসেল সাপের মতোই ফুঁসে ওঠে। খবরদার ওই নামে ডাকবি না। আমি মেজর রাসেল রানা, তোকে বৃষ্টির জলে চুবিয়ে মারবো। তুই কেন ওরও ডাকিস শালা? রাসেল হো হো করে হেসে ওঠে। অরুণ কপল জোড়া টেনে বলে, ও কিউটি পাই, ওরু ইজ এ সুইট নেম। রাসেল ভাইপার অলসো আ সুইট নেম। এই রাসেল দেখ, ওইটা কি রে, সাপের মতো দেখা যাচ্ছে? অরুণ জঙ্গলের দিকে আঙুল তুলে ইশারা করে খানিক সতর্কতার সুরে বলে, এমনিতেই বর্ষাকাল, চারিদিকে পানি থই থই করছে, সাপ বের হওয়া সিম্পল ব্যাপার। রাসেল অরুণকে জাপটে ধরে সাপ সাপ বলে চিল্লাতে থাকে। সে সাপে খুব ভয় পায় কিনা। অরুণ চুপ হয়ে যায়। রাসেলের চিল্লানো থেমে যায়। ফিসফিসিয়ে ধীরে খানিক ভীতু গলায় বলে, এই অরু, অরু, মটকা মেরে গেলি কেন? কোথায় সাপ? অরুণ গম্ভীর মুখে বলে, আমাকে জাপটে ধরে আছে রাসেল ভাইপার, তাই তো শান্ত হয়ে আছি। রাসেল চোখ বুজে নেয়। বুঝতে অসুবিধে হয় না, শালা মজা করেছে। এই জবে থেকে রাসেল ভাইপার সাপ ভাইরাল হয়েছে, সাথে তার নামটারও পিন্ডি চটকে গেছে। ইয়ার শালার ছেলে মেয়েরাও আজকাল আব্বু বলে ডাকে না, রাসেল ভাইপার বলে ডেকে হাসিতে ফেটে পড়ে। ইয়া আল্লাহ, তুমি সহায় হও। সে অরুণকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, শালা তুই জীবনেও ভালো হবি না, তোর ফোন পেয়ে আসাও ভুল হয়েছে মির্জাফর। অরুণ তার মাথায় চাটি মেরে হাঁটা শুরু দেয়। রাসেল সেথায় দাঁড়িয়ে থেকে অরুণের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছু পল, তারপর দৌড়ে বন্ধুর কাজ জড়িয়ে বলে, এই অরুণ, সিরিয়াসলি বলতো এই বিয়ের চক্করটা কি? হ্যাঁ, শুভ বলল বিয়ের জন্য রাজি হয়েছিস, তাই বলে এভাবে? মেয়েটাও বয়সে ছোট, অবিবাহিত, ভোরকে মেনে নেবে তো? অরুণও এক হাত পিছনে দিয়ে বন্ধুকে আঁকড়ে ধরে। দুজনে গলাগাটি ধরে হাঁটতে থাকো পথ ধরে। আমি ভেবে চিন্তে গিয়েছি, বাদামের কাইন্ড হার্টেড, শি উইল নেভার হার্ট মাই চাইল্ড। সে ভালোবাসবে আমার কলেজাটাকে। আর সেটা কিভাবে বুঝলি? অরুণ হাসে। কিভাবে? দেখ, জীবনের 37টা বছর পার করে এসেছি, এখনো মানুষ চিনতে ভুল করব? মানুষের ধোকা ছলচাতুরিতে পা দিয়ে দিয়ে এখন শিখে গেছে মানুষ চেনা। রাসেল অধর কোণে হাসি ফুটে ওঠে। সে বন্ধুর পিঠ চাপড়ে বলে, তো বড়বাবু বলো, বুড়ো বয়সে কচি বউ পেয়ে ফিলিংস কেমন? অরুণ বন্ধুর পিঠে গুঁতো মারে। রাসেল পেট ধরে মুখ দিয়ে বের হয় ব্যথাতুর ধ্বনি। শালা, মারলি কেন? অরুণ গম্ভীর গলায় বলে, রেসপেক্ট হার, শি ইজ নাও মিসেস অরুণ সরকার। রাসেল ব্যথা ভুলে যায়। ওহো, মিসেস অরুণ সরকার, এই শালা সত্যি করে বলতো, ঘটনা কি? আগে থেকে লাড্ডু ছিলিস নাকি? অরুণ তার কথার উত্তর দেয় না, হাঁটতে হাঁটতে বলে, আর হ্যাঁ, আমি অতটাও বুড়িয়ে যাইনি, স্টিল গার্লস ক্রাশ অন মি। রাসেল তার সাথে পা মিলিয়ে অরুণের কানের পিঠের চুল টেনে বলে, কচি খোকা তুই, বাল থেকে সাদা হয়ে গেছে, ছেলে বিয়ে দিতে হবে কদিন পর, গার্লস ক্র্যাশড অন মি। শেষের কথাটা ভেঙে বলে। অরুণ চুলে হাত চালিয়ে খানিকটা হাসে। রাসেল হঠাৎ অরুণের সামনে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে থামায়। অরুণ ভ্রু কুঁচকে যায়। রাসেল হেসে ফিসফিসিয়ে বলে, এই বিয়ে করলি অথচ বাসন না করে বউ শ্বশুর বাড়ি রেখে আসলি, কাজটা কি ঠিক হলো?
অরুণ লম্বায় রাসেলের থেকে 2 ইঞ্চি ছোট। সে বন্ধুর ঘাড়ে হাত গলিয়ে বলে, একদম না, তবে রেখে আসতে হলো। অরুণ সরকারের বউ কি রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে ঘরে তুলবো নাকি? ধুম থামের সাথে ঘরে তুলবো, সাথে বাসরটাও সেরে নেব। রাসেল মেয়েদের মতো ভেঙচি কেটে ভঙ্গিমা করে বলে, আমি কি বুঝি না? তুই শালা মুখিয়েছিলি। যে কেউ বলুক অরুণ সরকার তুমি আজ রাত্রে থেকে যাও, তুই সাথে সাথে পাতাকে নিয়ে ঘরে খিল দিতি। তোকে আমি চিনি না ভেবেছিস? শালা পিপিসায় কাতার রসিক ভুমরা, ফুলের মধু খাওয়ার জন্য পাগল পাড়া। অরুণ ছেড়ে দেয় তাকে। গাড়ির দিকে যেতে যেতে বলে, আমার কলিজা অপেক্ষা করছে আমার জন্য। তোর ফালতু কথা শোনার সময় মুড কোনোটাই নেই। তুই রাসেল ভাইপার আপন প্রজাতির সাথে দেখা সাক্ষাৎ কর, পিছনেই ওত পেতে আছে। রাসেল চোখ বড় বড় করে দৌড় লাগায়। শালা তোর বাসর ঘরে মনসা না এসে রাসেল ভাইপার আক্রমণ করবে। আমি নিজে সাপের লিডারের সাথে ডিল ফাইনাল করব। এক বৃষ্টি স্নাত ভোর। শেষ রাতের বেলায় বেশ সময় নিয়ে ভারী বর্ষণ বর্ষিত হয়েছে ধরণীতে। গর্ত ডোবা পানিতে টইটুম্বর একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে যেন। এখনও ঝিরিঝিরি বাড়িধারা বহমান। পাতা নিজের ঘরে বসে কাপড় চোপড় ব্যাগে ভরছে। বিছানা ঘেঁষে জানালা খোলা, সেখান থেকে আগত হালকা বাতাস রুমটা শীতল করে রেখেছে। জানালার পানি দেখা মিলে পানিতে ভরা জমি, যেন কোনো শান্ত টটিনি যার বুকে আশ্রে পড়ছে শিশির কণা। অন্য সময় হলে পাতা জানালায় মাথা ঠেকিয়ে এমন সৌন্দর্য ঘেরা দৃশ্য অনুভব করত, কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। সে ব্যাগ গোছাতে খুবই মনোযোগী। সে গুনগুন করতে করতে কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভরতে থাকে। এমন সময় লতা গম্ভীর মুখে ভিতরে প্রবেশ করে মেয়েকে কোলে নিয়ে পেছনে লাবিব পাতাকে গোছগাছ করতে দেখে বলে, জামাইয়ের বাড়িতে যাওয়ার খুব তাড়া দেখছি, একেবারেই কাপড় চোপড় গুছিয়ে রেডি। পাতা বোনের পানে চায়। লতাপু রাত থেকেই বেশ গম্ভীর। সে নারাজ আছে তার উপর অরুণ সরকারকে বিয়ে করার জন্য। পাতা হেসে বলে, বাড়ি নিজের বাড়ি দেখার জন্য এক্সাইটেড হব না? লতা কটমট করে চায়। মনে রাখিস, সেটা তো নিজের বাড়ি না, শ্বশুর বাড়ি। আর সংসার সেটার ভাগ তো আগেই হয়ে গেছে। তোর স্বামীটাই একমাত্র অন্য কারো ছিল। পাতার হাস্যোজ্জ্বল মুখ মলিন হয়ে আসে, তবুও ছুটে হাসি ঝুলিয়ে বলে, ওটা পাতার জামাই বাড়ি, নট শ্বশুর বাড়ি। আর তুমিই তো বললেছিলে এখন তো নেই। এখন সে একান্তই আমার বনে গেছে। আর পাতা অনেক সহ্য করেছে, দেখ ইনশাল্লাহ আর করবে না। যা পাতার তা পাতারই, এক আনাও অন্য কারণ নয়। আর অন্যের ছেলেকে পালবি, সৎমা হয়ে থাকতে পারবি সারা জীবন। পাতা বোনের দিকে যায়। আপু, অন্যের না। যেই মুহূর্ত থেকে লোকটা আমার হয়েছে সেই মুহূর্ত থেকেই তার সকল কিছুই আমার। অন্যের ছেলে নয়, সে আমার ছেলে। আর মা সৎ হয় না, মা তো মাই হয়। দেখো না, তোমার খালাকে সবাই বলে পাতার পালিত মা, কিন্তু আমার কাছে তা নয়। আম্মুর মতো সেও আমার মা। আমি তাকে মায়ের মতোই ভালোবাসি। আমার ছেলেও আমাকে ভালোবাসবে, আমিও ভালোবাসবো। লতার রাগে গজরাতে গজরাতে বেরিয়ে যায় মেয়েকে বিছানায় বসিয়ে রেখে। পাতা শুনতে পায় লতা চিল্লিয়ে বলছে, এসেছে জনদরদি, আপডেট যুগের সাবানা। ইস, যন্ত্রণায় আমার মাথা ফেরে গেল। লাবিব পাতার দিকে জহুরি নজরে চেয়ে থাকে কিছুক্ষণ। পাতা ওনা ভাঁজ করতে করতে ভ্রু নাচিয়ে বলে, কি বোনের ছেলে, ওভাবে কি দেখো? লাবিব বড়দের মতো ভাব নিয়ে 2 হাত পেছনে রেখে বলে, মায়ের বোন, তুমি এখন ওই বড় লোকটার বাড়ি যাবে। পাতা চোখ রাঙিয়ে আঙুল তুলে শাসিয়ে বলে, বুড়ো কাকে বলছো? খালু জান হয় তোমার, সম্মান দিয়ে কথা বলো। পাতার জামাইকে নিয়ে কোনো ঠাট্টা চলবে না, রেসপেক্ট হিম। সরকার বাড়ির পরিবেশ রমরমা, সাথে বেশ গরম। গতরাতের ভারী বর্ষণ বাইরে চলমান বাড়িধারার সাথে শীতল বাতাস কিছুই যেন পরিবেশ ঠান্ডা করতে পারছে না। অরুণ ছেলের শিওরে বসে, ভোর কমফর্ট জড়িয়ে শুয়ে চিল্লিয়ে কাছে। অরুণ করুণ চোখে ছেলের দিকে চেয়ে তাকে ধরতেই দিচ্ছে না, ছুলে গলা ফাটিয়ে কাঁদে। এদিকে গায়ে ভীষণ জ্বর। গতরাত বাড়ি ফিরে দেখে ছেলে ঘুমোচ্ছে, পাশে আদুরি জলপট্টি দিচ্ছে। সে অস্থির হয়ে পড়েছিল। আদুরি সান্ত্বনা দিয়ে বলে, বড় ভাই, সিরিয়াস কিছু না, অল্প জ্বর, ওষুধ খাইয়ে দিয়েছি, কয়েকবার জলপট্টি দিলাম, ঠিক হয়ে যাবে, টেনশনের কিচ্ছু নেই। তুমি বসো, আমি খাবার আনছি তোমার জন্য। তখন না খেয়ে বেরোলে।
সে মানা করে দেয়। তার কলিজা জড়িয়ে পড়ছে আর সে খাবে, খাবার গলা দিয়ে নামবে। সে ছেলেকে বুকে জড়িয়ে জলপট্টি দিয়েছে। অল্প সময়ের মধ্যেই জ্বর কমে আসলে তবে দু চোখ জুড়ে ঘুম নামে। ভোরের দিকেও ভোরের জ্বর ছিল না। সে মর্নিং ওয়াক থেকে এসে দেখে গা গরম অল্প। নাস্তা ওষুধ নিয়ে আসে, তুলে খাইয়ে দেবে উঠে ভালো ছেলে হয়ে। কিছু কিছু সময় পিট করে চেয়ে তাকে দূরে সরিয়ে কান্না জুড়ে দেয়। তাকে ধরতেই দেবে না, ধরলেই কান্নার গতি বেড়ে যায়। অরুণ দীর্ঘশ্বাস ফেলে ছেলের গা থেকে কমফোর্ট সরিয়ে বুকে টেনে নেয়। ভোর আরো জোরে চিল্লাতে থাকে, হাত পা ছুটতে থাকে। অরুণের বেড়ে যাওয়া দাড়ি ধরে টান মারে, বুকে কিল ঘুষি মারতে থাকে। অরুণ ছাড়ে না, বেশ কয়েকটি চুমু খায়। ভোর অরুণের গালে দাঁত বসায় জোরে, ছাড়ে না। ব্যথায় অরুণের চোখে পানি চলে আসে, তবুও ছাড়ে না। ভোর মুখে নোনতা স্বাদ পেলে তবেই ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে কমফোর্টে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। বাড়ির সবাই উপস্থিত হয় অরুণের রুমে। ভোরকে ডাকে, আদর করে শোনে না, কাছেই ঘেঁষতে দেয় না। না মিনু, না আওয়ারি, কাউকেই না। সকলে অরুণের গালে রক্ত ঝরতে দেখে ঘাবড়ে যায়। স্যাভলন তুলে দিয়ে আরিয়ান রক্ত পরিষ্কার করে। অরুণ প্রতিক্রিয়াহীন। ছেলেটার কি হলো, এমন করছে কেন? সে উঠে দাঁড়ায়, ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করতে করতে ফোন বের করে। আরিয়ান বিরক্ত হয়ে বলে, ভাই তুই পাগল হয়ে গেলি নাকি? ক্ষতস্থান পরিষ্কার করতে দে না। অরুণ তোয়াক্কা করে না, কল করে কানে ঠেকিয়ে রাখে। একটু পর রিসিভ হলে অরুণ উদ্বিগ্ন স্বরে বলে, মিস পাতাবাহার। পাতা ফোন রিসিভ করে লাউডে দিয়ে বিছানায় রাখে। পাশে লাবিব টুম্পা বসে খেলছে। ব্যাগের চেন আটকাতে আটকাতে জবাব দেয়, বলে ফেলুন। অরুণ নিজেকে শান্ত করে শান্তভাবেই বলে, ছেলেটা ঘুম থেকে উঠেই কাঁদছে, থাকছেই না। কেন কাঁদছে সেটাও বলছে না, আমাকে কাছে ঘেঁষতেই দিচ্ছে না। গেলেই গলা ফাটিয়ে কাঁদে, গায়ে অনেক জ্বর। ওর কি হয়েছে বলুন তো? পাতার কপালে চিন্তার ভাঁজ পড়ে। এমন করে কাছে কেন? হঠাৎ মনে পড়ে বাপ বেটার মধ্যে মান অভিমান চলছে। গাড়িতেও তো একে অপরের সাথে কথা বলছিল না। আপনি কালকে ওই আইসক্রিম পার্লারের ইনসিডেন্টসের পর ছেলেটার সাথে কথা বলেছিলেন? অরুণ ছেলের দিকে তাকিয়ে গাল ফুলায়। না। পাতা ব্যস্ত ভঙ্গিতে কাজ করতে করতে বলে, তাহলে আগে ছেলের সাথে কথা বলুন, সব ঠিক হয়ে যাবে। ওকে, রাখছি। শুনুন ভোরের বাবা। অরুণ চোখ তুলে যায়। কি সুন্দর সম্বোধন, তার কানটা যেন জড়িয়ে গেল। জি বলুন। পাতা ইতস্তত করে খানিকটা, ফোন নর্মাল করে কানে তুলে বাচ্চাদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আমি প্রিয়দের বাড়িতে যাব কিছুদিনের জন্য, ভাবলাম আপনাকে জানিয়ে দিই। অরুণের ভ্রু কুঁচকে যায়। সে কোনো প্রিয়টিও কে চেনে না, তবে প্রশ্ন করে না, আগে ছেলেকে ঠিক করে নিক। আচ্ছা যান, আমি কল করব, সাবধানে যাবেন। পাতা ফোনটা বুকের মধ্যখানে চেপে ধরে। সাবধানে যাবেন কথাটাতে তার মনটা ভালো হয়ে যায়। লোকটার সাথে আগেও কথা বলেছে, তবে সেটা স্টুডেন্টের গার্ডিয়ান হিসেবে, কিন্তু আজকের কথা বলাটা আলাদা। অরুণ ফোন রেখে ছেলের কাছে যায়। কমফোর্ট সরিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে ডাকে, আপু, কলিজা, মানিক আমার। এবার আর ভোর সরিয়ে দেয় না, তবে কান্না থামায়নি। অরুণ বুঝতে পারে ওষুধে কাজ হচ্ছে। সে ছেলেকে আস্তে ধীরে তুলে যে গালে কাল মেরেছিল সেখানে চুমুতে ভরিয়ে দিল। আবেগ জড়িয়ে ডাকে, আব্বু, কলিজাটা। অনেক অনেক সরি, আমার সোনাটাকে মেরে আমি অনেক ভুল করেছি। আর হবে না কলিজা, আর রাগ করে থেকো না। আমার সব অভিমান ভেঙে গেছে, তোমারটাও ভাঙিয়ে দিলাম কলিজা আমার। ভোর বাবার গলা জড়িয়ে ফুপিয়ে কাঁদে। ঘাড়ে নাক মুছে কাঁদতে কাঁদতে বলে, আব্বু তুমি পচা, আমার সাথে কথা বলনি, আমারও অনেক কষ্ট হচ্ছিল। অরুণ ছেলেকে আদরে আদরে ভরিয়ে তোলে। ইস, ছেলেটাকে কষ্ট দিল ছেলে মানুষই অভিমানের জন্য। আব্বু, কলিজা আমার। আব্বু অনেক পচা, আর হবে না মানিক সোনা, হয়েছে তো, আর কাঁদে না। গলা বসে গেছে তো, আর মাথা ব্যথা করবে। চুপ করো কলিজা। ভোর বাবার জখম হয়ে যাওয়া গালে চুমু দেয় আর বিড়বিড় করে আব্বু আব্বু বলতে থাকে। অরুণ ছেলের মুখ আজলায় ভরে কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দেয়। আর কাঁদবে না, জ্বর ডেকে এনেছো, খেয়ে ওষুধ খাবে, জ্বর বাপ বাপ বলে পালাবে। ভোর বাবার টি শার্ট হাতে নিয়ে নাক ঝাড়ে। ভোর লাভস ইউ ভেরি মাচ আব্বু কলিজা। অরুণ হাসে। এত আদুরি কেন তার কলিজাটা? আদুরি এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে বলে, উই অল নো দ্যাট ভাই কলিজা। আমার ভাইয়ের সাথে কি ভরিয়ে দিলেন রাজকুমার। ভোর চোখ ডলে হেসে দেয়। ভালোবাসা।
আরিয়ান হামি তুলতে তুলতে বলে, তোমাদের বাপ ছেলে হয়েছে, জলদি করো, ক্ষুধায় পেটের ভিতর ইঁদুর হাতি হয়ে নাচছে যে। ভোর এবার খিলখিল করে হেসে দিল। বৃষ্টির দিন মানে ভরপুর খাওয়া দাওয়া, শান্তির ঘুম। খাওয়া দাওয়া বলতে ভাজি পুরি, খিচুড়ি, ছোলা বাদাম, মুড়ি মাখা ইত্যাদি। আর ঘুম ফুল স্পিডে বৈদ্যুতিক পাখা চালু করে কাঁথা মুড়ি। পুরাই শান্তিময় জীবন। আর এই শান্তিময় জীবনে বিঘ্নিত ঘটায় প্রাকৃতিক কার্যক্রম। এই বৃষ্টির পানি দেখলেই যেন শরীর থেকে পানি বের হওয়ার জন্য ছটফট করে খানিক সময় পর পর। তখন ছুটতে হয় ওয়াশরুম। আজকের দিনটা বৃষ্টি মুখর, এখনও বাড়িধারা বহমান ধরণীতে। অরুণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাঁধছে, চুলগুলো স্পাইক করে পরিপাটি হয়ে আছে। পরনে ফলমাল ড্রেস আপ, সাদা শার্টের উপর কালো কোটি, তার উপর কালো ব্লেজার। অরুণ টাই লাগিয়ে পরিপাটি চুলগুলোয় হাত চালিয়ে নিজেকে আয়নায় দেখে নেয়। পাকা চুলগুলো উকি দিচ্ছে। তাকে কি বেশি বয়স্ক লাগে? চুল কালার করলে পাকা চুলগুলো দেখা যাবে না, কিন্তু সে কালার করবে কেন? এগুলো কি লুকানোর জিনিস নাকি? বয়স হচ্ছে, চুল পাকবে না। আয়নায় থেকে নজর সরিয়ে হেঁটে বিছানায় শুকনো মুখে বসা ছেলের কাছে যায়। কপালে হাত দিয়ে তাপমাত্রা পরখ করে চুমু খায়। জ্বর কমতে শুরু করেছে। ভোর বাবার গলা জড়িয়ে ধরল, কাঁধে মুখ গুজে বলে, আব্বু তুমি রাতে কোথায় গিয়েছিলে? আমি তোমার জন্য ওয়েট করছিলাম। অরুণ ছেলেকে কোলে তুলে অফিস ব্যাগটা হাতে নিয়ে বের হয়। চিরচেনা গম্ভীর মুখে বলে, একটু কাজ ছিল বাবা, এসে দেখি তুমি ঘুমিয়ে। ভোর মাথা তুলে বাবার মুখোমুখি হয়ে গালে হাত রেখে বলে, আব্বু কাল কি হয়েছিল? ওই পচা লোকগুলোকে মারছিলে কেন? অরুণ গাম্ভীর্যতা যেন একটু বেড়ে গেল। ওসব তোমার জানতে হবে না, লোকগুলো ভিলেন ছিল তাই পানিশ করেছি। ভোর মুখ খুলে আরো কিছু বলবে, অরুণ ছেলের ঠোঁটে চুমু খেয়ে বলে, আর প্রশ্ন না বাবা। ভোর চুপ করে যায়। তার ফোলা ফোলা মুখশ্রী রক্তিম হয়ে আসছে কান্নায় ও জ্বরের ফলে। নাকটা যেন রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায়, চোখ মৃদু লাল ও টলমলে। অরুণ ড্রয়িং রুম কাটিয়ে ডাইনিং প্লেসে যায়। ছেলেকে কোলে নিয়েই একটা চেয়ারে ব্যাগ রেখে অন্য চায় টেনে বসে। সামনে আসমা বেগম আরিয়ান ব্রেকফাস্ট করছে, মিনু পরিবেশন করছে। আদরি, রুবি, আনিকা এখনো ওঠেনি হয়তোবা। বৃষ্টির দিনে তারা ঘুম বিলাসী বনে যায়। সে আসমা বেগম ও আরিয়ানের মুখশ্রী দেখে, কেমন যেন থমথমে। তার কপাল কুঞ্চিত হয়। গতরাতের ব্যাপারে কিছু জেনে গেছে কি? সে কিছু বলবে এর আগে আরিয়ান মুখ খোলে, ভাই ঘটনা কি সত্যি? আরিয়ানের কুঞ্চিত কপাল শিথিল হয়। টেবিলে থাকা অরেঞ্জ জুস গ্লাসে ঢেলে ছেলের মুখে দেয়। ভোর একটুখানি খেয়ে মাথা নাড়ে, আর খাবে না। অরুণ জোর করে না, বাকিটুকু নিজে শেষ করে। আরিয়ানের দিকে তাকিয়ে বলে, এখন প্রশ্ন হলো তোরা ঘটনাটুকুর কতটুকু শুনেছিস? আরিয়ান ভাইয়ের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হয়। ভাই বিয়ের ব্যাপারটা কি সত্যি? আসমা বেগম ও আরিয়ান অবাক হয় না, তারা শিওর ছিল। শুধু একটু বাজিয়ে নিল যে অরুণ স্বীকার করে কিনা তাদের কাছে। ভোর কিছু বোঝে না, দুর্বল গলায় মিনমিন করে নাক টেনে বলে, আব্বু কার বিয়ে? মিনু ততক্ষণে অরুণের প্লেটে খাবার দিয়েছে, ভুনা খিচুড়ির সাথে কষা মাংস ও চাটনি। অরুণ খিচুড়ি হাতে নিয়ে ফু দিয়ে ছেলের মুখের সামনে ধরে। ভোর মুখ কুঁচকে মাথা নাড়ে, খাবে না। অরুণ নিজের মুখে নিয়ে বলে, আব্বু বড়দের আলোচনায় কান দিতে নেই। ভোর এবার গাল ফুলিয়ে ঘুরে বাবার বুকে মুখ লুকিয়ে চোখ বুজে নেয়। অরুণ বা হাতে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আসমা বেগম সেদিকে চেয়ে বলে, ভোরের জ্বর এখন কেমন? ছেড়েছে, ওষুধ খাইয়ে দিয়েছিলাম। আসমা বেগম অরুণের গাম্ভীর্য ঘেরা চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, কাল এত কিছু ঘটে গেল অথচ আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না? আরিয়ান মায়ের কথা কেড়ে নিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, মা তুমিও না, আমাদের কেন বলবে? আমরা কি ভাইয়ের আপন কেউ নাকি? হ্যাঁ, সৎ সম্পর্ক আমাদের। আপন সম্পর্কের লোক তো সাথেই ছিল। অরুণের প্লেটে হাত থেমে যায়, ঢোক গিলে মুখের খাবার গলদকরণ করে। আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তোর সব সময় ছেলে মানুষের কথাবার্তা, এখানে সৎ আপনের কথা উঠছে কেন? পরিস্থিতি তেমন ছিল না, আর আমি নিজেও জানতাম না এমন কিছু করব। যখন ভেবে সিদ্ধান্ত নেই তখন বলার মতো পরিস্থিতি ছিল না। আর রাতে এসে দেখি সকলে ঘুমিয়ে। সকালে বলতে চেয়েছিলাম ছেলে জ্বরে ঘেরে ঘ হয়ে গেছে। আসমা বেগম আরিয়ানকে চোখ রাঙায়, ব্রেকফাস্টে মনোযোগ দিয়ে বলে,
আমাদের জানানোর পরিস্থিতি ছিল না, অথচ মেয়র সাহেব সেটাই পৌঁছে যায়। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোট মা, ব্যাপারটা তেমন না। মামাকে নিয়ে গেছিলাম দরবার সামলাতে, না সে জানতো এমন কিছু হবে, আর নাইবা আমি। আসমা বেগম আর তর্কে গেলেন না। বুঝলাম। তা তাকে আনুনি কেন? বাচ্চাটাকে জানাবে না? গত রাতের ঘটনা ভুলে যাও, সব পারিবারিক ও আনুষ্ঠানিকভাবেই হবে। তোমরা গিয়ে বালারিং পরিয়ে একটা ডেট নিয়ে আসো, আর কি কি করবে তোমরা জানো, আমি ওসবে নাই। আরিয়ান চায়ের কাপে চুমুক দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, মেয়েটা কেমন? শুনলাম কম বয়সী, ভোরকে। অরুণ তার দিকে যায় শান্ত চোখে। ভালো, ওকে খুব আদরে রাখবে ইনশাল্লাহ। ওকে জানাস না, পরে সারপ্রাইজ দেব। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভাইয়ের দিকে বলে, এই সত্যি করে বলতো ভাই, আগে থেকে কোনো চক্কর টক্কর ছিল নাকি, না হঠাৎ করেই? অরুণ তাকে থামিয়ে দিয়ে বলে, আমি অফিস যাচ্ছি, আর যেমনটা ভাবছিস তেমন নয়, সবটা অনাকাঙ্ক্ষিত। অরুণ ছেলেকে চেয়ারে দাঁড় করিয়ে বেসিনে যায়। ভোর টেবিলে মাথা ঠেকিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তোমার পেটের হাতি এখনো নাচছে চাচু? আরিয়ান হেসে মাথা নাড়ে। নাচছে না? উঠে এসে ভোরের কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করে। তোমার জন্য বড় সারপ্রাইজ আছে, জলদি সুস্থ হও, তারপর দিব। অন্য সময় হলে ভোর খুশিতে নেচে কুদে আরিয়ানের কোলে উঠে সারপ্রাইজ চাই চাই বলে কানের পোকা বের করে দিত। জ্বরের শরীরে ভোর হেসে বলে, সত্যি? আরিয়ান তাকে কোলে তুলে আদর করে। হ্যাঁ সোনা। ততক্ষণে অরুণ এসে ব্যাগ কাঁধে নিয়ে ছেলেকে আরিয়ানের কাছ থেকে বুকে জড়িয়ে নিল। আরিয়ান ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, রেখে গেলেই পারিস, সবাই বাড়িতেই। অসুস্থ ছেলেটাকে নিয়ে অফিসে গিয়ে আরো অসুস্থ বানানোর পায়তারা চলছে। হ্যাঁ? অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বলল, অফিসে যাওয়া জরুরি, কিছু ক্লায়েন্টের সাথে মিটিং আছে, আর ফটোশুটের জন্য নিউ লুক লাগবে, তার ইন্টারভিউ, নইলে যেতাম না। আর অসুস্থ ছেলেকে দূরে রেখে একটা কাজেও মন দিতে পারবো না। আসি ছোট মা। বলে ছেলেকে বুকে জড়িয়ে বেরিয়ে যায়। আরিয়ান আসমা বেগম তার প্রস্থান দেখে। পাতা প্রিয়দের বাড়িতে এসেছে, এখানে যে তার শৈশব কৈশোর কেটেছে। এই বাড়ির আঙিনায় হেসে খেলে বড় হয়েছে। এই বাড়ির প্রতিটা আনাজ কানাজ যে তার শৈশব কৈশোরের স্মৃতি বহন করে। এ বাড়িতেই জড়িয়ে আছে কিছু মিষ্টি মুহূর্ত, আবার কিছু তিক্ত অভিজ্ঞতা। এ বাড়ি থেকে ভালোবাসা, অবহেলা, কথার বান অনেক কিছুই পেয়েছে। ছোটবেলায় হাসি মুখে যারা আপন মনে করে বুকে টেনে নিয়েছিল, তারাই জৈবনের পদার্পণের মুহূর্তে ব্যাগ প্যাক করে নির্বাসিত করেছিল। পাতা বাড়ির সম্মুখে দুয়ারে দাঁড়িয়ে, সাথে লোকমান। পাতা দুয়ারে দাঁড়িয়ে টলমলে চোখে, কেন জানি না তার চোখ ভরে উঠছে। রহিম মিয়ারা 2 ভাই 3 বোন, বাবা বেঁচে নেই তাদের, তবে বৃদ্ধা মা আকলিমা খাতুন বেঁচে আছেন। রহিম মিয়ার ছোট ভাই করিম মিয়া একসাথেই মাকে নিয়ে থাকেন, যৌথ পরিবার যাকে বলে। করিম মিয়াও ভাইয়ের সাথে ধানের ব্যবসা সামলায়, সাথে বাজারে চালের বড় আড়তটা তারা 2 ভাই সামলায়। করিম মিয়া স্ত্রীর ফাতেমা জোহরা, তাদের ঘরে 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে কাউসার পড়াশোনা শেষ করে ঔষধ কোম্পানিতে কাজ করে 3 বছর হলো, আর মেয়ে জুবাইদার বিয়ে হয়েছে, সে পাতার থেকে 1 বছরের ছোট। আর সবার ছোট ফরহাদ ক্লাস 6-এ পড়ে প্রিয়র সাথে। তারা পিঠাপিঠি। প্রিয়দের বাড়ি গ্রামে, রঙিন টিনের আধপাকা বাড়ি। ওরা চাইলে 2তলা 3তলা বিল্ডিংও দিতে পারে। বর্তমানে তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল, চালের আড়ত ও ধানের ব্যবসা থেকে প্রচুর আয় করে। তাদের বাড়ি পাকা না করার কারণে কিপটেমি নয়, বরং আকলিমা খাতুনের ইচ্ছা। সে বিল্ডিং বা ছাদওয়ালা বাড়ি পছন্দ করে না, তার কাছে দম বন্ধ হয়ে আসে। এ কারণে তিনি মেয়েদের বাড়ি গিয়ে এক রাতও কাটায় না। তবে টিন সেটের এক আধা পাকা বাড়িটাও দেখতে বেশ শৌখিনতায় ভরপুর। পাতা পা বাড়ায়, বাগান বিলাসে আচ্ছাদিত গেটখানি খুলে ভেতরে প্রবেশ করে। কোথা থেকে 2 হাত তাকে জাপটে ধরে টাইট করে চিল্লিয়ে বলতে থাকে। পাতা হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। প্রিয় পাতা বলতে অজ্ঞান, তাকে পাতার সঙ্গ দাও, আর কিছু চাই না। লোকমান এসে প্রিয়র পিঠে টোকা মারে। প্রিয় পাতাকে ছেড়ে পিঠ ডলতে থাকে। লোকমান তার কাঁধে পাতার ব্যাগ দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে বলে, শুধু পাতা কি দেখতে পাস তোরা? আমাকে নজরে আসে না? বড় ভাই এসেছে, পায়ে পড়ে সালাম করবি তা না? পাতুপু পাতুপু, এই পাতুপু আবার কেমন ডাক শুনি? পাতু আপু বললেও ভালো শোনা যায় কিছুটা। অরুণ ছেলের গায়ের কমফর্ট ঠিক করে দেয়। বিড়াল শাবকটি বারবার টেনে সরিয়ে দিয়েছে।
ঘুমোচ্ছে। ও আচ্ছা, রাখছি, ছেলের খেয়াল রাখবেন। বলেই কেটে দেয়। অরুণ ফোনের দিকে তাকিয়ে থাকে। কেটে দিল। এর প্রশ্নের উত্তর অরুণের মন থেকে আসে। তো কি তোর সাথে প্রেমালাপ করবে? অরুণ জলপট্টি দেয়া বন্ধ করে দেয়। আর দেবে না, পাছে না ঠান্ডা লেগে যায়। এমনিতেই ঠান্ডা লেগেই আছে। সর্দিতে নাক বন্ধ থাকায় হাঁ করে ঘুমোচ্ছেন নবাব। অরুণ সব সরিয়ে রেখে ছেলের কমফোর্টের ভিতরে ঢুকে জড়িয়ে নেয় ছেলেকে। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বিড়াল শাবক অরুণের পিঠ ঘেঁষে শুয়ে এক পা দিয়ে অরুণকে খোঁচায়। অরুণ বিরক্ত হয়, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। পাতাবাহার পিট পিট করে চেয়ে মিউ মিউ ডাকে, যার অর্থ আমাকেও একটু আদর করো। অরুণ তার পা সরিয়ে দিয়ে বলে, দেখো পাতাবাহার, খোঁচা দিবে না, আঁচড় লাগবে। তখন তোমার না দেখে সখী সন্দেহ করবে আমায়। পাতা ফোন কেটে পরনের লং টি শার্টের পকেটে রাখে। গলায় ছোট্ট ওড়না ঝুলছে। পাতা চুলের ঝুঁটি খুলে দেয়। কাঁধ থেকে সামান্য নিচে ঝরঝরে সিল্কি কালো চুল ছড়িয়ে পড়ে। কপালে কাটা ছোট ছোট চুল বড় হয়েছে কিছুটা। কানের পাশে গুজে সম্মুখ পানে চায় সে। ঠোঁটে মুচকি হাসি রেখে উঠোনে বর্ষণের পতন দেখে। অন্ধকার হলেও আবছা আবছা দেখা যাচ্ছে। কি অপরূপ দৃশ্য! ঝমঝমিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে উঠোনে, জমায়িত পানির উপর। টিনের চালের উপর পড়ে সেটা গড়িয়ে উঠোনে পড়ছে কলাম হয়ে। পাতা শ্বাস টানে। ঠোঁট যুগল কম্পমান উল্টে ওঠে। নাকের পাটা ফুলে উঠেছে মৃদু। নেত্রযুগল রঞ্জিত। সেথায় মেঘ জমেছে, যে কোনো মুহূর্তে বর্ষণে ঝরে পড়বে। পাতা ঢোক গিলে সাথে সাথে এক ফোঁটা বৃষ্টি সেই মেঘ হতে কপল বেয়ে গড়িয়ে পড়ে। তারপর এক ফোঁটা দু ফোঁটা থামার নাম নেই। পাতা পা ভাঁজ করে বারান্দার সিমেন্টের খুঁটি ঘেঁষে বসে। বৃষ্টির পানি চাল বেয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। সেখান থেকে ছিটকে তার গায়ে লাগছে। কখনো হালকা বাতাসের সাথে বৃষ্টির পানির ছিটে ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে। পাতা স্থির নয়নে শূন্যে চেয়ে চোখ যুগল থেমে নেই। বর্ষিত হচ্ছে। তার কেন কান্না পাচ্ছে সে জানে না, শুধু কান্না পাচ্ছে, ব্যাস। কান্নার সাথে অতীতের স্মৃতি ভেসে আসে। এমনই বৃষ্টিমুখর পরিবেশে পাবেলের জন্ম হয়। ওর জন্মের দিন অনেক বৃষ্টি ছিল। সেই বৃষ্টির স্থায়িত্ব কাল ছিল পরবর্তী 3 দিন। মাঝে মাঝে থেমেছিল। তারপর পাবেল 1.5 বছরের হলো। সেদিন এমন সন্ধ্যা ছিল বোধহয়, এমনকি সেদিনও বৃষ্টি ছিল। তার খুব একটা মনে নেই। সে 5 বছরের ছিল বোধহয়। পারুল, ফাতেমা ও আকলিমা খাতুন বসেছিল কুপির আলোয় পাবেলকে কোলে নিয়ে। পাতা কাপড়ে বানানো পুতুল হাতে সেই ঘরে যাচ্ছিল ভাইয়ের সাথে খেলতে। দরজার কাছে যেতেই মা, দাদি, চাচির কণ্ঠস্বর ভেসে আসে। দাদির মুখে নিজের নাম শোনায় থেমে যায় কি মনে করে। আকলিমা খাতুন নাতিনকে পায়ের উপর বসিয়ে সরিষার তেল মেখে বলছিল, শোন পারুল, তোমায় বলেছিলাম আর কয়েক বছর অপেক্ষা করো, বাচ্চা হইব। তোমাগর তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমরা শুনলে না। বোনের কাছ থেকে আনলে যে ওই পাতাকে, এখন হলো তো নিজের পেট থেকে। ছোট্ট পাতার মন ভীত হয়। কি বলছে দাদি? এমনিতেই জুবাইদা ও কাউসার ভাই সব সময় বলে পাতাকে কুড়িয়ে এনেছে। ছোট্ট পাতা সেসব শুনে কষ্ট পেলেও হেসে উড়িয়ে দিত। ভাবতো মজা করে বলছে, কিন্তু দাদি কি বললো এখন? পারুল হেসে বলে, তখন কি জানতাম নাকি আল্লাহর রহমত আমাদের উপরও বর্তাবে। আকলিমা খাতুন নাতির মালিশ শেষ করে কলি নিয়ে বলে, এখন কি করবা? দেখো পাতা এখন ছোটই আছে। তোমার বোনরে ফিরাইয়া দিয়ে আসো। তোমার একটা আছে, আবার হইব, তো এই কেন অন্যটা পালবা? ছেলে হইলে তাও কথা ছিল, মাইয়া পড়াইয়া খিলাইয়া এত টাকা খরচ কইরা আমাগরই বিয়া দিতে হইব। শোনো পারুল, আমার পোলার অত তেল না হয়। শোনো পারুল, আমার পোলার অত তেল হয় নাই। লাবণীরে দিয়া দেওগা তার মাইয়া পাতারে। পাতা আর ঘরে ঢোকে না। কাঁদতে কাঁদতে নিজের ঘরে যায়। ছোট্ট পাতার পাবেল হওয়ার পর আলাদা ঘর হয়। মাঝে মাঝে জুবাইদাও সঙ্গী হয়। পাতা চৌকির তলায় লুকিয়ে সেদিন অনেক কেঁদেছিল। তার ছোট্ট মন মানতে নারাজ ছিল দাদির কথা, কারণ দাদি তাকে ভালোবাসে না, কখনো কোলে নেয় না, আদর করে না। কিছু হলেই খ্যাক করে ওঠে, থাপ্পড় লাগাতে ভোলে না। বাবা তার জন্য সদাই আনলে কেড়ে নিয়ে জুবাইদাকে দিত। এভাবে চলতে থাকে। পাতা ধীরে ধীরে বড় হয়, আরও বসতে শেখে।
বাবার ভালোবাসা কমে যাওয়া দেখে। প্রিয় সংসারে আসলে মায়ের তার জন্য আর সময় হয় না। দাদি মারলে আগের মতো কোলে নিয়ে আদর করে না কেউ। ছোট্ট প্রিয়সহ সকল বাচ্চার জন্য সদাই কাপড় চোপড় খেলনা এলেও তার জন্য আসে না। তাকে তার চেয়ে ছোট্ট জুবাইদার পুরনো জামা কাপড় খেলনা নিয়ে খুশি থাকতে হতো। আর পাতা ছোটো হওয়ায় লেগেও যেত। তবে কাউসার ভাই তাকে লুকিয়ে চুরিয়ে অনেক কিছু দিত। ফলে কাউসার ভাইয়ের সাথে তার বেশ ভাব। 2 ঈদ ও হালখাতার সময় নতুন জামা আসতো তার জন্য। আর মামার বাড়ি ও খালার বাড়ি গেলে পেত 2-1 সেট। বাবা কাজে যাওয়ার সময় পাবেল প্রিয়কে আদর করে চুমু দিত। সে সামনে দাঁড়িয়ে সব দেখত, তার মাথায় শুধু হাত রাখত। পাতা এতেই খুশি। সে যত বড় হয় বুঝতে পারে দাদির সেদিনের সন্ধ্যার কথা ঠিক ছিল। তবে সে চাইতো না তাকে রেখে আসুক ও বাড়ি। সে এখানেই থাকতে চায়। ও বাড়িতে আতিকুর ইসলামকে সে অনেক ভয় পায়। লুব ভাইকে কিভাবে সবার সামনে চড় মেরেছিল সেবার। তাকে সেখানে রেখে আসলে তো অনেক মারবে। পাতাকে দিয়ে সংসারের কাজ করাতো না কেউ। তার দায়িত্ব ছিল প্রিয় ফরহাদের দেখাশোনা। বলা চলে পাতার কোলে পিঠে বড় হয়েছে দুজন, তাই তো তার নেওটা। তাকে ভালোবাসে। সে যেদিন বাড়ি ছেড়ে আসে সেদিন অনেক কেঁদেছিল দুজন। পাতা কান্নার মাঝেও হাসি পায়, হেসেও দেয়। ও বাড়িতে গিয়ে প্রথম কষ্ট লাগলেও ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। লতাপু লুব ভাই তাকে অনেক ভালোবাসে। লাবণী আক্তারেরটা বোঝা মুশকিল। বকবে, শাসন করবে, হুট করে কেয়ার করবে। আতিকুর ইসলাম নীরব থাকত। ও বাড়িতে খাওয়া দাওয়া, পোশাক আশাকে কমতি ছিল না। উপরন্ত হাত খরচও পেত অনেক। সব মিলিয়ে ভালোই কেটেছে। মাঝে মাঝে পাতা ভাবে ভালোই হয়েছে ও বাড়িতে পাঠিয়ে দিয়েছে। পাতা মানিয়ে নিয়েছিল 2 বাড়িতেই, কিন্তু খুব করে চাইতো রূপকথার মতো তার জন্য কোনো রাজপুত্র আসুক, তাকে নিয়ে যাক দায়িত্ব নামক বেড়াজাল থেকে এক ভালোবাসার রাজপ্রাসাদে। তার নিজস্ব ব্যক্তি, যার সবটা জুড়ে শুধুই পাতার অস্তিত্ব থাকবে। তাকে খুব ভালোবাসবে, কিন্তু সেসব হবার ছিল না। তাকে আবার মানিয়ে নিতে হবে। সে মানিয়েও নেবে, কিন্তু মানুষটা যেন তার হয়। তাকে বসতে চেষ্টা করে। হঠাৎ কারো পায়ের আওয়াজে সংবাদ ভিড়ে। ঝটপট বৃষ্টির পানি আজলায় ভরে মুখে ঝাপটা দেয়। একাকার হয় 2 বর্ষণের জল। কাউসার লুঙ্গি হাতে এগিয়ে আসে। পাতার ছোট্ট চুলগুলো টেনে বলে। পাতা হেসে বলে, কি যে বলো না তুমি। বলে উঠে দাঁড়ায়। কাউসার তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। চোখ লাল হয়ে আছে। কাঁদছিল কি? তবে সেটা জিজ্ঞেস করে না। পাতা হেসে তার বাহুতে কয়েকটা আলতো চড় মেরে বলে, ওসব বলবে না। আমি তখন ছোট ছিলাম, 1-এ পড়তাম, বুঝতাম নাকি। বর বউ খেলায় তুমি আমার বর হয়েছিলে, তাই বলতাম এমনি এমনি। কাউসার দুঃখী মুখ বানিয়ে বলে। পাতা খিলখিলিয়ে হেসে ওঠে। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড ঝুমুরের কানে যাক, তোমার মাথায় আর চুল থাকবে না। বলার সাথে সাথে কাউসারের ফোন বেজে ওঠে। কাউসার ফোন বের করলে ঝুমু নাম স্ক্রিনে ভেসে ওঠে। কাউসার বড় বড় করে চায়। পাতা হেসে ওঠে। কাউসার কল রিসিভ করে হ্যালো বলতে বলতে চলে যায়। পাতার মুখটা পুনরায় মলিন হয়ে যায়। স্মৃতির পাতায় ভেসে ওঠে পুরনো স্মৃতি। কাউসার ভাইকে জামাই ডাকার জন্য ফাতেমা চাচির কথার বান, দাদির হাতে কাঁচা কুঞ্চির আদর। না, আর মনে করতে চায় না সে। ওনা দিয়ে ভেজা মুখ মুছে নেয়। পা বাড়াবে তখনই গেট খুলে কেউ ভিতরে ঢুকিয়ে ছাতা হাতে। পাতা দেখে 3 লোক, রহিম মিয়া ও করিম মিয়া। অপরজনকে চেনে না। তারা বারান্দায় আসে চটজলদি। ছাতা পাশে রাখে। করিম আগে পাতাকে দেখে বলে, আরে পাতা যে, কখন এসেছিস? ভালো আছিস? পাতা হেসে বলে, এই তো দুপুরের দিকে এসেছি, ভালো আছি। তুমি ভালো আছো তো ছোট বাব্বা? করিম মাথা নাড়ে। ভালো আছে সে। পাতা রহিমের দিকে তাকিয়ে বলে, ছোট আব্বা, বাবা তুমি কেমন আছো? রহিম মিয়া মাথা নাড়িয়ে বলে, ভালোই। তুই? ভালো। পাশের লোকটি পাতাকে ভালো করে দেখে রহিম মিয়াকে উদ্দেশ্য করে বলে। রহিম মিয়া ইতস্তত বোধ করে, মাথা চুলকিয়ে বলে। পাতা মুচকি হেসে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ে। তার হাসির মাঝে লুকায়িত বেদনা নজরে আসে না রহিম মিয়ার। মনসুর লোকটি পাতাকে আরেকবার দেখে নেয়। বেশ দেখতে মেয়েটি। সে পাতাকে জিজ্ঞেস করে। পাতা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে। আমি একজন শিক্ষক, স্নাতক শেষ করেছি, প্রায় 2 বছর হবে। লোকটির চোখ যেন উজ্জীবিত হয়। রহিমের দিকে চেয়ে বলে। রহিম তার কাঁধে হাত রেখে বলে,
লোকটির উজ্জীবিত চোখ মুখ চুপসে যায়। পাতা হনহন করে চলে যায় তাদের তোয়াক্কা না করেই। ঘরে গিয়ে দেখে পাবেল এখনো অরুণ সরকারের গল্প শোনাচ্ছে ফরহাদকে। সব আজগুবি গল্প, যার কোনো অস্তিত্বই নেই, অথচ ফরহাদ হা করে গিলছে। প্রিয় তার ব্যাগ থেকে জামা কাপড় বের করে ওয়ার্ড্রবে রাখছে। পাতা তার কাছে এগিয়ে গিয়ে বলে, কাপড় চোপড় রাখছিস কেন ভেতরে? প্রিয় কপালে ভাঁজ ফেলে বলে। পাতা শান্ত চোখে যায়। সে কিছুদিন থাকার ভাগ করেই এসেছিল, কিন্তু থাকবে না আর। কেন থাকবে? বাবা এতবার কল করে ডেকে আনলো, এখন লোকের সামনে বলে কিনা ভাইরার মেয়ে। দাদির কথা তো বাদই দিল। শুনতে হবে, আমি কালই চলে যাব। প্রিয় বড় বড় করে যায়। পাতা অস্থির প্রিয়কে থামায়। মেয়েটা এত চঞ্চল। ফরহাদ পাবেল এদিকে চেয়ে আছে, কিছু বলবে তার আগেই পাতা বলে, এই চুপ, কেউ কিছু বলেনি, দাদিও না। উনি কল করেছিল, জলদি যেতে বলেছে, কালই যত শীঘ্রই সম্ভব। পাবেল রসিকতার সুরে ভ্রু নাচিয়ে বলে,